ত্রিভুজ দিয়ে ভাগ করছি, অর্থাৎ বেসকে হাইপোটেনাস দিয়ে ভাগ করছি, বেসকে হাইপোটেনাস দিয়ে ভাগ করছি, তখন তার একটা নাম দিয়েছিলেন, সেই নামটা হচ্ছে কোসাইন। সেটার নাম কি? কোসাইন। ঠিক আছে, যার শর্ট ফর্মটা কি? যার শর্ট ফর্মটা হচ্ছে আমার কাছে এখানে লেখা হলো, শর্ট ফর্মটা হলো কস থিটা। এটা ওইভাবে আছে যে কস অফ অ্যাঙ্গেল থিটা, কস অফ অ্যাঙ্গেল থিটা। তো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু ইউনিফাইড একাডেমি। তো আবারও চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন কনসেপ্টের ভিডিও নিয়ে, যে ভিডিওটি দেখার পর তোমাদের মধ্যে কোনো ডাউট বা কনফিউশন থাকবে না। তো চ্যাপ্টারটির নাম হচ্ছে ত্রিকোণমিতি, অর্থাৎ ট্রাইগোনোমেট্রি। এই চ্যাপ্টারটি ক্লাস 10দের ছাত্রছাত্রীদের জন্য খুব গুরুত্বপূর্ণ। অনেক ছাত্রছাত্রী আছে যে ট্রাইগোনোমেট্রির টপিক্সটাকে অনেক জটিল ওয়েতে দেখে, কিন্তু আমি এখানে গ্যারান্টি দিয়ে বলতে পারি, যদি তোমরা আজকের ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে ট্রাইগোনোমেট্রি নিয়ে তোমাদের কোনো আর ডাউট থাকবে না। ঠিক আছে, তাহলে কথা না বাড়িয়ে আজকে আমাদের ট্রাইগোনোমেট্রি টপিকটি শুরু করতে চলেছি। তো আজকের ক্লাসটি সম্ভবত একদম বেসিক কনসেপ্টের উপর হবে। একবারে ধরে ধরে আমি প্রত্যেকটা জিনিসকে তোমাদের এখানে ক্লিয়ারিটি দেব। তো কি হচ্ছে ট্রাইগোনোমেট্রি একটু দেখা যাক। আমাদের প্রথম টপিকটা হচ্ছে ট্রাইগোনোমেট্রিক রেশিও বা ত্রিকোণমিতি। এই টপিকটার মধ্যে আমরা কি দেখতে পাবো? প্রথমত আমাদের বুঝতে হবে যে ট্রাইগোনোমেট্রি ব্যাপারটা কি। হ্যাঁ, তো ট্রাইগোনোমেট্রি প্রথমত আমরা যদি ভাঙি, তাহলে ট্রাই, এই ট্রাই শব্দের অর্থ হচ্ছে কি? ট্রাই শব্দের অর্থ হচ্ছে আমাদের এখানে তিন বোঝানো হচ্ছে। গণ শব্দের অর্থ কি? গণ শব্দের অর্থ বলতে বোঝানো হচ্ছে ধারকে, যে কোনো কিছুর 3 কোণের ধারকে। ঠিক আছে, তাহলে আবার মেট্রি, এই মেট্রি শব্দের অর্থ কি? মেট্রি শব্দের অর্থ বলতে বোঝানো হচ্ছে পরিমাপ, কিছু মেজারমেন্টকে। ঠিক আছে, তাহলে এখানে কি বোঝানো হচ্ছে? যে ট্রাইগোনোমেট্রির ব্যাপারটা দিয়ে বোঝানো হচ্ছে যে 3 কোণের ব্যাপার নিয়ে কিছু কাজ হবে, বা 3 কোণ বিশিষ্ট কোনো একটা কিছুকে নিয়ে কাজ হবে। এখন একটু সবার প্রথমে একটু আমি জানাই যে 3 কোণ ব্যাপারটা নিয়ে কি কাজ হচ্ছে, বা 3 কোণ বলতে আমরা কি বুঝি। 3 কোণ বলতে আমরা কি বুঝি? 3 কোণ অর্থাৎ যেটাকে ইংরেজিতে ট্রায়াঙ্গেল কয়। তবে ট্রায়াঙ্গেল বলতে আমরা কিন্তু এই পিকচারটাকে সবাই জানি। এই পিকচারটাকে সবাই আমরা কি জানি। ট্রায়াঙ্গেল বলতে বোঝানো হচ্ছে এরকম একটা পিকচারকে, যে পিকচারটা হলো একটা ABC, একটা ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। ABC একটা সমবাহু ত্রিভুজ। এখন ABC সমবাহু ত্রিভুজকে যদি আমি তার মিড পয়েন্ট বরাবর যদি একটা, এখান থেকে আর এখান পর্যন্ত যদি একটা সমান্তরালভাবে একটা দাগ টেনে দিই, তাহলে কি হচ্ছে? তাহলে দেখতে পাচ্ছি আমি যে এখানেও একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে, প্লাস এখানেও একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে। ঠিক আছে, আমরা যদি এখানে এইভাবে দেখতে পাই যে ওইখানেও কিন্তু একটা সমকোণী ত্রিভুজ তৈরি হচ্ছে, দেন ওইখানেও কিন্তু একটা সমকোণী ত্রিভুজ তৈরি হচ্ছে। ঠিক আছে, তাহলে ট্রাইগোনোমেট্রির ব্যাপারটা হচ্ছে যে 3 কোণ বিশিষ্ট কোনো একটা কিছুকে নিয়ে কাজ করা। আমি একটু বলে দিই যে ট্রাইগোনোমেট্রির ব্যাপারের আবিষ্কর্তাকে। ট্রাইগোনোমেট্রি প্রথম দেখেছিলেন হিপারকাস নামে একজন বিজ্ঞানী, যিনি সর্বপ্রথম ট্রাইগোনোমেট্রি নিয়ে এই কাজটা করছিলেন। তিনি সর্বপ্রথম ভাবছিলেন যে ট্রাইগোনোমেট্রি ব্যাপারটা হলো আমাদের ট্রায়াঙ্গেল সম্বন্ধ কোনো কিছু ব্যাপার, কিন্তু যেহেতু ট্রায়াঙ্গেল নিয়ে কোনো কাজ হচ্ছে না, কি করানো হচ্ছে? আমরা ট্রায়াঙ্গেল তো আঁকছি ঠিক আছে, কিন্তু ট্রায়াঙ্গেলের মিড পয়েন্ট বরাবর একটা রেখা টেনে দিচ্ছি, যার ফলে ওই ট্রায়াঙ্গেলটা দুটো পার্টে কিন্তু ভাগ হয়ে যাচ্ছে। আমি দেখতে পাচ্ছি ABD একটা পার্টে ট্রায়াঙ্গেলটা ভাগ হয়েছে, আবারও ADC একটা পার্টে ট্রায়াঙ্গেলটা ভাগ হয়েছে। দুটো পার্টে কি দেখতে পাচ্ছি আমি? দুটো পার্টে ট্রায়াঙ্গেলটা ভাগ হচ্ছে, যে সেটা দেখতে পাচ্ছি একটা ADC পার্টটা, আর একটা ABC এরকম একটা পার্টে আমরা দেখতে পাচ্ছি ভাগ হচ্ছে। তো এখন ওই দুটো পার্ট থেকে যে কোনো একটা পার্ট নিয়ে যদি আমি কাজ করি, সম্ভবত আমি যদি এটা নিয়ে কাজ করি, তাহলে এটাকে আমি এখানে দেখানো হচ্ছে। তো আমরা এই ত্রিভুজটা সম্বন্ধে সবারই একটু জ্ঞান আছে আমি ধরলাম। এই যে এই ত্রিভুজটাকে কি বলা হয়? এই ত্রিভুজটা হলো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এই ত্রিভুজের নাম কি? এই ত্রিভুজের নাম হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। বলে স্যার কেন এটাকে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বলা হয়? এটাকে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বলা হয় কারণ এটা A, এটা B, এটা C, এরকম একটা ত্রিভুজকে আমি কনসিডার করলাম। এটাকে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বলার কারণ হলো এটার দেখো এই কোণটা কত, এই কোণটা এখানে দেখতে পাচ্ছি আমি, এই কোণটা এখানে 90 ডিগ্রি। তাহলে এই কোণটা 90 ডিগ্রি, আর বাকি দুইটা কোণ আমি মেজার করলাম না, বাকি দুইটা কোণ এভাবে রেখে দিলাম। ঠিক আছে,
এখন আমাদের মনে একটা কোশ্চেন আসছে যে ট্রাইগোনোমেট্রি পড়তে গেলে বা জানতে গেলে কেন আমাকে এরকম একটা ত্রিভুজের ছবি আঁকতে হচ্ছে, কেন আমরা এই ত্রিভুজটাকে মানে ভেবে পাচ্ছি না। ঠিক আছে, তো ট্রাইগোনোমেট্রি ব্যাপার যদি পড়তেই হয় তাহলে আমাদের কোনোদিনও এরকম ত্রিভুজ হলে হবে না, মানে সমবাহু ত্রিভুজ হলে হবে না, আমাকে হতে হবে এরকম একটা সমকোণী ত্রিভুজ, যেটাকে আমরা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বলি, যেটাকে আমরা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বলি। এরকম একটা সমকোণী ত্রিভুজ আমাকে হতে হবে। সমকোণী ত্রিভুজ এখানে যেহেতু 90 ডিগ্রি হচ্ছে, আর এবিসি একটা সমকোণী ত্রিভুজ, যার ফলে আমি দেখতে পাচ্ছি এটা একটা সমকোণী ত্রিভুজ। এই ত্রিভুজকে নিয়ে আমরা একটু কথা বলবো, যে ত্রিভুজ যেটাই লুকিয়ে আছে এই চ্যাপ্টারটার উপরে পুরোটা। ঠিক আছে, তো এটাকে সমকোণী ত্রিভুজ কেন বলা হচ্ছে? এটাকে সমকোণী ত্রিভুজ বলা হচ্ছে কারণ এখানে এই সমকোণী ত্রিভুজের আমি দেখতে পাচ্ছি এটা কত, এটা 90 ডিগ্রি। ঠিক আছে, আর বাকি দুটো কোণ কত, বাকি দুটো কোণ বলতে এটা আর এটা, এই বাকি দুটো কোণ কত, 90 ডিগ্রি থেকে ছোট, সূক্ষ্ম কোণ বলছে। ঠিক আছে, এতটুকু আমাদের ক্লিয়ার। ঠিক আছে, তো এখন একটা খুব ইম্পর্টেন্ট কথা বলবো, সবাই মনোযোগ দিয়ে শোনো। কথাটা হলো, আমাকে যে ট্রাইগোনোমেট্রিক ব্যাপারটা পড়তে হবে, এখানে যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা আছে, এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের প্রত্যেকটা বাহু সম্বন্ধে আমাদের খুব ধারণা থাকতে হবে। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের প্রত্যেকটা বাহু সম্বন্ধে আমাদের ধারণা থাকতে হবে। ঠিক আছে, তো শুরু করি কিভাবে আমাদের রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের সাইডগুলো আমরা দেখতে পাচ্ছি। যদি এটা 90 ডিগ্রি হয় আর আমি যদি অপর দুইটা কোণ সূক্ষ্ম কোণ হিসেবে বিবেচনা করি, আমরা যদি অপর দুইটা কোণ সূক্ষ্ম কোণ হিসেবে বিবেচনা করি, তাহলে কি দেখা দিচ্ছে তোমরা একটু দেখো। এটা যদি সূক্ষ্ম কোণ আবার এটা যদি সূক্ষ্ম কোণ হয়, তাহলে আমি যদি এই সূক্ষ্ম কোণের এগেনস্টে সবগুলো বাহুকে আইডেন্টিফাই করি, তাহলে কি হচ্ছে তোমরা একটু লক্ষ্য করো। আমরা যদি এই বাহুর মানে এই অ্যাঙ্গেলের সাপেক্ষে সবগুলা বাহুকে আইডেন্টিফাই করি, তাহলে দেখা যাচ্ছে, সবসময় মনে রাখবে যে যে বাহুটা হবে, যে সূক্ষ্মকোণটা হবে, সেই সূক্ষ্মকোণের তার ঠিক সামনের বাহুটা, সেই সূক্ষ্মকোণের সামনের বাহুটা সবসময় মনে রাখবে। যে সূক্ষ্মকোণটাকে ধরবো আমরা, বা যে সূক্ষ্মকোণটার এগেনস্টে আমরা বাকি সাইডগুলোকে আইডেন্টিফাই করব, সেটা হবে যে এই মানে এটার ঠিক সামনের বাহুটা, এটা ঠিক সামনের বাহু, তো এটা হচ্ছে না এবি, এবি যে বাহুটা, এই সামনের বাহুটাকে আমরা কি বলবো, সামনের বাহুটাকে আমরা লম্ব বলবো। সামনের বাহুটাকে আমরা কি বলবো, সামনের বাহুটাকে আমরা লম্ব বলবো। ক্লিয়ার, সামনের বাহুটাকে আমরা লম্ব বলবো। ঠিক আছে, আর এই বাহুটা, এই বাহুটা যার সাথে কোণ করলো, এই বাহুটা তো এই যে বাহুটা, এই বাহুটা তো এটার সাথে কোণ করলো না, হ্যাঁ এটার সাথে কোণ করছে। কোনটার সাথে? বিসি যে সাইডটা, এই সাইডের সাথে কোণ করছে। বিসি যে সাইডটা এই সাইডের সাথে কোণ করছে। যেহেতু বিসি সাইডের সাথে এই সূক্ষ্মকোণটা কোণ করলো বা অ্যাঙ্গেল করলো, তার জন্য আমি এই সাইডকে বলবো ভূমি, এই সাইডকে বলবো ভূমি বা বেস। এবং অ্যাঙ্গেল যে করলো তার একটা নাম দেওয়া হলো, এরকম জিরো লিখে, এরকম জিরো এঁকে তার প্যাডটা এইভাবে কেটে দিলাম, যার নাম হচ্ছে থিটা, যার নাম হচ্ছে থিটা। ঠিক আছে, তাহলে আমি বুঝতে পারছি নি, দেখো আমরা যে যে অ্যাঙ্গেলটাকে বা যে সূক্ষ্মকোণটাকে ধরে আইডেন্টিফাই করব না, যে সূক্ষ্মকোণটাকে ধরে আইডেন্টিফাই করব, সেটার ঠিক সামনের বাহুটাকে আমাকে বলতে হবে কত, লম্ব। সেটার ঠিক সামনের বাহুটাকে লম্ব বলতে হবে। আর যার সাথে কোণ করছে, যার সাথে অ্যাঙ্গেল কোণ করছে, তার ঠিক এখানে তো এটার সাথে কোণ করছে না, তো এটাকে বলতে হবে ভূমি, ভূমি বা বেস, যেটাকে আমরা বি দিয়ে রিপ্রেজেন্ট করি। এবং বাকি যে বাহুটা থাকবে, বড় বাহুটা, সেই বড় বাহুটাকে বলতে হবে অতিভুজ। ঠিক আছে, এখন এতটুকু কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে, তাহলে আমি কিন্তু এই এই অ্যাঙ্গেলের সাপেক্ষে কিন্তু বলছি, আমি কিন্তু এই অ্যাঙ্গেলের সাপেক্ষে কিন্তু বলছি, এই অ্যাঙ্গেলের সাপেক্ষে প্রত্যেকটা সাইডকে আমি রিপ্রেজেন্ট করলাম, এই অ্যাঙ্গেলের সাপেক্ষে আমি প্রত্যেকটা সাইডকে কিন্তু রিপ্রেজেন্ট করলাম। ঠিক আছে, এখন যদি আমি এই অ্যাঙ্গেলের সাপেক্ষে প্রত্যেকটা সাইডকে রিপ্রেজেন্ট করি, আমি এটাকে θ1 দিলাম আর এটাকে θ2 দিলাম, আমি যদি এই অ্যাঙ্গেলের সাপেক্ষে প্রত্যেকটা মানে বাহুকে আবার রিপ্রেজেন্ট করি, তাহলে কিন্তু সেম হবে না, তাহলে কিন্তু সেম হবে না, তাহলে আবার চেঞ্জ হয়ে যাবে। তাহলে কি হবে স্যার? তাহলে এই ঘটনাটা হবে, আমি তো বলেছিলাম যে যে যার সাথে অ্যাঙ্গেল করবে তার ঠিক সামনের বাহুটাকে কি বলবো আমরা, সামনের বাহুটাকে আমরা লম্ব বলবো। তখন এটা ভূমি না হয়ে কি হবে,
তখন এটা ভূমি না হয়ে লম্ব হয়ে যাবে, যেটা ভূমি ছিল আগে সেটা লম্ব হয়ে যাবে, ঠিক আছে। আর যার সাথে কোণ করলো, যার সাথে কোণ করলো, তার কার সাথে কোণ করছে, এটার সাথে, তাহলে এটা লম্ব না হয়ে কি হয়ে যাবে, ভূমি হয়ে যাবে। তো যেটা লম্ব ছিল সেটা ভূমি হয়ে যাবে, আর বাকি যেটা থাকবে সেটা অতিভুজ থাকবে, বাকি যেটা থাকবে সেটা অতিভুজ হবে, ঠিক আছে। তাহলে প্রত্যেকটা কোণের রেসপেক্টে প্রত্যেকটা বাহুর যে রিপ্রেজেন্টেশন এটা কিন্তু ডিফারেন্ট হচ্ছে, এটা আমাকে মেনে চলতে হবে যে সবগুলা যে লম্ব অতিভুজ ভূমি যে সবগুলো সবসময় সেম হবে তার কিন্তু কোনো মানে নেই। আমরা এখানে দেখতেই পাচ্ছি যে প্রত্যেকটা অ্যাঙ্গেলের সাপেক্ষে কিন্তু প্রত্যেকটা সাইডকে এখানে ডিফারেন্ট দেখতে পাচ্ছি। তো সেই জিনিসটা আমরা মাথায় রাখবো, ঠিক আছে, এই জিনিসটা আমরা মাথায় রাখবো। এখন আমরা বুঝতে পারছি যে কোনো একটা সমকোণী ত্রিভুজের প্রত্যেকটা বাহু কি হতে হবে, একটা হবে লম্ব, একটা হবে অতিভুজ, একটা হবে ভূমি। লম্বকে আমরা পারপেন্ডিকুলার বলে জানবো, ইংরেজিতে লম্বকে পারপেন্ডিকুলার বলা হয়, আর ইংরেজিতে ভূমিকে বলা হয় বেস, BASE, বেস। আর অতিভুজকে ইংরেজিতে বলা হয় হাইপোটেনাস, অতিভুজকে ইংরেজিতে বলা হয় হাইপোটেনাস, ঠিক আছে। তাহলে আমরা প্রত্যেকটা সাইডকে নিয়ে রিপ্রেজেন্টেশন দেখলাম, ঠিক আছে। এখন তোমাদের যদি সামনে যদি এরকম দুইটা ত্রিভুজকে দেওয়া হয় তাহলে তোমরা কিভাবে রিপ্রেজেন্ট করবে। এখন দেখো এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, হ্যাঁ স্যার এটা একটা সমকোণী ত্রিভুজ, যার এই অ্যাঙ্গেলটা কত, যার এই অ্যাঙ্গেলটা কিন্তু হচ্ছে কত 90 ডিগ্রি আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। আমি যদি এই অ্যাঙ্গেলটাকে ধরে মেজার করি, এই অ্যাঙ্গেলটা আমরা যদি এই অ্যাঙ্গেলটাকে ধরে মেজার করি, এই অ্যাঙ্গেলটাকে ধরে যদি মেজার করি তাহলে এই অ্যাঙ্গেলের সাপেক্ষে যদি আমি অ্যাঙ্গেলটাকে থিটা ধরি, এই অ্যাঙ্গেলের সাপেক্ষে, এই অ্যাঙ্গেলের সাপেক্ষে তার সামনের বাহু কোনটা, এটা, তাহলে সামনের বাহুটা কি হবে, সামনের বাহুটা হবে লম্ব। এই অ্যাঙ্গেলের সাপেক্ষে তার সামনের বাহুটা হচ্ছে কি লম্ব, এই অ্যাঙ্গেলের সাপেক্ষে তার সামনের বাহুটা হচ্ছে লম্ব, যেটাকে আমি পারপেন্ডিকুলার বলে পরিচিতি দিয়েছিলাম আগে, এটা দিয়েছিলাম যে লম্বকে পারপেন্ডিকুলার বলা হয়। সেম ভাবে এটা যার সাথে কোণ করছে, এটা যার সাথে কোণ করছে সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা ভূমি বলবো, সেটাকে আমরা ভূমি বা বেস বলবো। এখন একটা জিনিস আমি খুব ক্লিয়ার করি, এটা তো এটার সাথে কোণ করছে না, তোমরা বলবে আবার এটার সাথে কোণ করবে না, এটা এটার সাথে কোণ করছে, ঠিক আছে, এটা এই বাহুটার সাথে কোণ করছে, যেহেতু এই বাহুটার সাথে কোণ করছে তাহলে আমি এটাকে ভূমি বলবো বা সন্নিহিত বাহু বলতে পারি, ঠিক আছে। আরেকটা জিনিস হলো যখন দুইটা সরলরেখা একটা বিন্দুতে মিলিত হয় তখনই কিন্তু কি হয়, তখনই কিন্তু কোণ তৈরি হয়। আর কোণ কিন্তু এরকম ভাবে তৈরি হয় না, কিন্তু কোণের রিপ্রেজেন্টেশন কিন্তু এরকম না, কোণকে কিরকম ভাবে তৈরি করতে হয়, কোণ কিন্তু এরকম অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে কিন্তু তৈরি হয়, এটা কিন্তু আবার সবাই জানতে হবে, ঠিক আছে। যখন যখন দুইটা সরলরেখা একটা পয়েন্টে মিলিত হয় তখনই কিন্তু অ্যাঙ্গেল ফর্ম হয়, যখন দুইটা সরলরেখা এরকম একটা পয়েন্টে রিপ্রেজেন্ট হয় বা একটা পয়েন্টে গিয়ে যুক্ত হয় তখনই কিন্তু সরল রেখা তৈরি হয়। আর যখন আমরা কোনটাকে রিপ্রেজেন্ট করাই তখন কিন্তু আমরা ক্লকওয়াইজ ডিরেকশনে কিন্তু করাই না, তখন আমরা অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে কিন্তু এরকম ভাবে রিপ্রেজেন্ট করাই। এতটুকু আমাদের ক্লিয়ার। তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানে একটা সমকোণী ত্রিভুজকে নিয়ে বুঝতে পারলাম যে সবগুলা বাহুকে কি বলা হয় এবং প্রত্যেকটা অ্যাঙ্গেলের সাপেক্ষে প্রত্যেকটা বাহুর রিপ্রেজেন্টেশন ডিফারেন্ট হয়, এগুলো জানলাম আমরা। এখন ব্যাপারটা হচ্ছে যে এখন যে আমরা সবগুলা বাহু পেলাম, এই সবগুলা বাহুকে প্রত্যেকটা দিয়ে ভাগ করতে হবে। বলে এরকম কেন করব, প্রত্যেকটা দিয়ে ভাগ না করলে আমরা কিন্তু ট্রাইগোনোমেট্রিক রেশিও এই ব্যাপারটা পাবো না। যেহেতু চ্যাপ্টারের নামই হচ্ছে ট্রাইগোনোমেট্রিক রেশিও বা ত্রিকোণমিতিক অনুপাত, তার জন্য আমার প্রত্যেকটা বাহুকে প্রত্যেকটা দিয়ে ভাগ করতে হবে, প্রত্যেকটা বাহুকে প্রত্যেকটা দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে। এখন আমরা চলো প্রত্যেকটা বাহুকে প্রত্যেকটা দিয়ে ভাগ করি, ভালো করে বুঝবে, একদম কনসেপচুয়ালি বুঝবে, সবগুলো কনসেপচুয়ালি বোঝাচ্ছি, একদম কোনো ডাউট থাকবে না, এটুকু বলতে পারি। তো এখানে বোঝানো হচ্ছে আমরা যদি লম্বকে আমরা যদি লম্বকে অতিভুজ দিয়ে ভাগ করি, একটু খেয়াল রাখো, আমরা যদি লম্বকে অতিভুজ দিয়ে ভাগ করি, দেখো আমরা প্রথমে কি করব, আমরা প্রথমে এই লম্বটাকে ধরবো, লম্ব দিয়ে আমরা অতিভুজকে ভাগ করব, লম্ব দিয়ে কাকে ভাগ করব, লম্ব দিয়ে আমরা অতিভুজকে ভাগ করব। তো লম্ব দিয়ে অতিভুজকে ভাগ করলে এটা হলো লম্ব দিয়ে অতিভুজের ভাগ, ঠিক আছে।
আমরা প্রথমে লম্বকে অতিভুজ দিয়ে ভাগ করব, একটা গেল। তারপরে আমরা সেম ভূমি যেটা আছে ভূমি, এই ভূমিকে অতিভুজ দিয়ে ভাগ করব, ঠিক আছে। ভূমিকে আমরা অতিভুজ দিয়ে ভাগ করব, প্রথমে লম্বকে অতিভুজ দিয়ে ভাগ করব, এই যে লম্বটা, এই লম্বকে আমরা এই অতিভুজ দিয়ে ভাগ করলাম, লম্ব উপরে অতিভুজ নিচে, ঠিক আছে। সেম ভাবে ভূমি উপরে অতিভুজ নিচে, ভূমিকে অতিভুজ দিয়ে ভাগ করলাম। সেম ভাবে এখানে যে লম্বটা আছে আবার এই লম্বটাকে আমি ভূমি দিয়ে ভাগ করব। কথা ক্লিয়ার? আবারও বলছি, মনোযোগ দিয়ে শোনো। প্রথমে আমি লম্বকে অতিভুজ দিয়ে ভাগ করলাম। সেম ভাবে আমরা ভূমিকে অতিভুজ দিয়ে ভাগ করলাম। সেম ভাবে আমরা লম্বকে ভূমি দিয়ে ভাগ করলাম। এতটুকু ক্লিয়ার হয়েছে? আমরা শুধু ভাগ করছি, কিন্তু তোমরা একটা জিনিস খুব সুন্দর হইতে ভাবো যে এগুলো কেমন যেন কনসেপচুয়াল লাগছে না, এরকম মনে হচ্ছে, কিন্তু যখন তোমরা পড়বে না কিনা, যখন তোমরা এভাবে পড়তে থাকবে তখন কিন্তু তোমাদের মুখস্থ হয়ে যাবে। কিন্তু তো তোমরা একটু ভালো করে বোঝার ট্রাই করো। প্রথমে কি করলাম আমরা? প্রথমে লম্বকে অতিভুজ দিয়ে ভাগ করলাম। হ্যাঁ, লম্বকে আমরা অতিভুজ দিয়ে ভাগ করছি। তারপরে কি করলাম? লম্বের কাহিনী শেষ। তারপরে ভূমিকে আমরা অতিভুজ দিয়ে ভাগ করছি, ভূমিকে আমরা অতিভুজ দিয়ে ভাগ করছি। তো ভূমিকে অতিভুজ দিয়ে ভাগ করলাম, ভূমির কাহিনী শেষ। তারপরে আমরা লম্বকে ভূমি দিয়ে ভাগ করলাম, শেষ। লম্বকে ভূমি দিয়ে ভাগ করলাম। এখন এই যে আমরা তিনটা কাজ করলাম, এই তিনটা কাজের নাম আছে, তিনটা কাজের নাম আছে। তিনটা কাজ কি? লম্বকে যখন অতিভুজ দিয়ে ভাগ করি, অর্থাৎ পারপেন্ডিকুলারকে যখন আমি হাইপোটেনাস দিয়ে ভাগ করি, তখন তার একটা নাম হিপারকাস বিজ্ঞানী দিয়েছিলেন, যেটার নাম হয়েছিল সাইন। যেটার নাম কি? সাইন, SINE, সাইন, ঠিক আছে। যেটাকে আমি সাইন বলি, ঠিক আছে, যার শর্ট ফর্ম লিখলো সাইন থিটা। এখন অনেকে বলবে যে সাইন সাথে থিটাকে কি এভাবে গুণ আকারে আছে, সাইন ইনটু থিটা এভাবে আছে? না, সাইনের সাথে থিটা কোনো গুণ আকারে নেই, এটা এভাবে আছে যে সাইন অফ অ্যাঙ্গেল থিটা, সাইন অফ অ্যাঙ্গেল থিটা, এটা এরকম ভাবে আছে, ঠিক আছে। তাহলে আমি লম্বকে অতিভুজ দিয়ে ভাগ করছি, অর্থাৎ পারপেন্ডিকুলারকে আমি হাইপোটেনাস দিয়ে ভাগ করছি। তাহলে আমি যে জিনিসটা পাচ্ছি সেটা হচ্ছে সাইন, যেটাকে আমি শর্ট ফর্মে বলছি কি? সাইন থিটা, যেটার মানে হচ্ছে সাইন অফ অ্যাঙ্গেল থিটা, ঠিক আছে। তারপরে আমরা যখন ভূমিকে অতিভুজ দিয়ে ভাগ করছি, অর্থাৎ বেসকে হাইপোটেনাস দিয়ে ভাগ করছি, তখন তার একটা নাম দিয়েছিলেন, সে নামটা হচ্ছে কোসাইন। সেটার নাম কি? কোসাইন, ঠিক আছে। যার শর্ট ফর্মটা হচ্ছে, আমার কাছে এখানে লেখা হলো, শর্ট ফর্মটা হলো কস থিটা। এটাও এভাবে আছে যে কস অফ অ্যাঙ্গেল থিটা, কস অফ অ্যাঙ্গেল থিটা, ঠিক আছে। এতটুকু ক্লিয়ার? তাহলে আমরা লম্বকে অতিভুজ দিয়ে ভাগ করলে কি পাই? লম্বকে অতিভুজ দিয়ে ভাগ করলে আমরা সাইন থিটা পাই, এতটুকু আমরা জানলাম। সেম ভাবে ভূমিকে আমরা অতিভুজ দিয়ে ভাগ করলে কি পাই? ভূমিকে অতিভুজ দিয়ে ভাগ করলে আমরা কোসাইন পাই। আচ্ছা, কোসাইনকে শর্ট ফর্মে বলা হয় কস অফ অ্যাঙ্গেল থিটা, অর্থাৎ কস থিটা, ঠিক আছে। সেম ভাবে আমরা লম্বকে যখন ভূমি দিয়ে ভাগ করছি, অর্থাৎ পারপেন্ডিকুলারকে যখন আমি বেস দিয়ে ভাগ করছি, তখন আমি কি পাই? তখন আমি পাই ট্যানজেন্ট, যেটাকে বলা হয় শর্ট ফর্মে ট্যান থিটা, যেটাকে ট্যান থিটা বলতে বোঝানো হচ্ছে ট্যান অফ অ্যাঙ্গেল কি? ট্যান অফ অ্যাঙ্গেল থিটা। ট্যানের সাথে থিটা কোনো গুণ আকারে নেই, ট্যানের সাথে থিটাটা অ্যাঙ্গেল করে আছে, ঠিক আছে। তাহলে আমি ট্যানজেন্ট বলা হয় লম্বকে ভূমি দিয়ে ভাগ করার পর। এই তিনটা জিনিস তোমরা একটু ভালোভাবে খেয়াল রাখো। এই তিনটা জিনিস আমি আবারও রিভিউ করছি, তিনটা জিনিস খুব ইম্পর্টেন্ট। প্রথমে আমি কি করলাম? প্রথমে আমি লম্বকে অতিভুজ দিয়ে ভাগ করলাম। সেম লম্বকে অতিভুজ দিয়ে ভাগ করলে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি সাইন থিটা। লম্বকে অতিভুজ দিয়ে ভাগ করলে আমরা পাচ্ছি সাইন থিটা, অর্থাৎ সাইন থিটা ইকুয়ালস টু লম্ব বাই অতিভুজ বা পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস। ওকে, সেমভাবে আমরা যখন ভূমিকে অতিভুজ দিয়ে ভাগ করছি, তখন আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি কস থিটা,
অর্থাৎ কস থিটা ইকুয়ালস টু ভূমি বাই অতিভুজ অর্থাৎ বেস বাই হাইপোটেনাস। ক্লিয়ার? তারপরে আমরা যখন লম্বকে ভূমি দিয়ে ভাগ করছি, লম্বকে ভূমি দিয়ে ভাগ করছি, তখন আমরা পাচ্ছি কি? তখন পাচ্ছি আমরা ট্যান থিটা, অর্থাৎ ট্যান থিটা ইকুয়ালস টু লম্ব বাই ভূমি বা পারপেন্ডিকুলার বাই বেস। এই তিনটা আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে। এই তিনটা যদি মনে রাখতে পারি তাহলে বাকি তিনটা, এই তিনটার ঠিক রেসিপ্রোকাল। রেসিপ্রোকাল ব্যাপারটা কি? রেসিপ্রোকাল ব্যাপারটা হলো অনন্য। রেসিপ্রোকাল ব্যাপারটা হলো অনন্য। তুমি এই তিনটা মনে রেখো, তিনটা শুধু মনে রাখো, বাকি তিনটা অটোমেটিক্যালিতে মনে আসবে, বাকি তিনটা অটোমেটিক্যালিতে মনে আসবে। শুধু উপরের তিনটায় খুব ভালো করে মনে রাখতে হবে। তাহলে লম্ব বাই অতিভুজ সাইন থিটা, ভূমি বাই অতিভুজ কস থিটা, আর লম্ব বাই ভূমি কি হচ্ছে ট্যান থিটা। সেম। এবার আমি লম্ব বাই অতিভুজকে আমরা একটু রেসিপ্রোকাল করব। কি করব? লম্ব বাই অতিভুজকে রেসিপ্রোকাল করব। লম্ব বাই অতিভুজকে যদি আমি উল্টিয়ে দিই, অন্যন্যক করি, তাহলে কি হবে? অতিভুজ বাই লম্ব, অর্থাৎ অতিভুজটা উপরে চলে যাবে, লম্বটা নিচে আসবে। অতিভুজটা উপরে চলবে, লম্বটা নিচে আসবে, তাহলে হবে হাইপোটেনাস বাই পারপেন্ডিকুলার, যেটার নাম কি? যেটার নাম হচ্ছে কোসেকেন্ড থিটা। যেটার নাম কি? যেটার নাম হচ্ছে কোসেকেন্ড থিটা। কি বলছি? কোসেকেন্ড থিটা। একটু মনোযোগ দিয়ে শোনো। আমরা কি করছি? লম্ব বাই অতিভুজকে অন্যন্যক করছি, অর্থাৎ অতিভুজ বাই লম্ব করছি, যেটার নাম কি? যেটার নাম হচ্ছে কোসেকেন্ড থিটা। অর্থাৎ এটা শর্ট ফর্মে বলা হয়, এটার শর্ট ফর্মটা হচ্ছে কোসেক অফ অ্যাঙ্গেল থিটা। যেটা শর্ট ফর্মটা হচ্ছে কোসেক অফ অ্যাঙ্গেল থিটা, অর্থাৎ কোসেক থিটা বলা হয় অতিভুজ বাই লম্বকে। সেম ভাবে আমরা যখন ভূমি বাই অতিভুজকে যখন অন্যন্যক করছি কিংবা রেসিপ্রোকাল করছি, ভূমি বাই অতিভুজকে যখন আমরা রেসিপ্রোকাল করছি, তখন কিন্তু সেটা হচ্ছে কি? অতিভুজ বাই ভূমি, অর্থাৎ হাইপোটেনাস বাই বেস, যেটার নাম হচ্ছে কি? যেটার নাম হচ্ছে সেকেন্ড থিটা। কি নাম? সেকেন্ড থিটা। যেটাকে শর্ট ফর্মে বলা হয়, স্যাক অফ অ্যাঙ্গেল থিটা। ঠিক আছে? অর্থাৎ অতিভুজ বাই ভূমি, অর্থাৎ হাইপোটেনাস বাই বেস। স্যাক থিটা ইকুয়ালস টু অতিভুজ বাই ভূমি বা হাইপোটেনাস বাই বেস। এবার লম্ব বাই ভূমিকে যখন আমি আবার রেসিপ্রোকাল করছি, তোমরা দেখো প্রথম তিনটা শিখলে কিন্তু বাকি পরের তিনটা কি? প্রথম তিনটা যদি মনোযোগ সহকারে শুনি, তাহলে বাকি তিনটা এই প্রথম তিনটার ঠিক রেসিপ্রোকাল। প্রথম তিনটাকে যদি আমি মনোযোগ সহকারে শুনি, তাহলে বাকি তিনটা প্রথম তিনটার রেসিপ্রোকাল আমি দেখতে পাচ্ছি। তাহলে আমি লম্ব বাই ভূমিকে যদি রেসিপ্রোকাল করি, তাহলে কি পাচ্ছি? ভূমি বাই লম্ব, অর্থাৎ কি? কোটেনজেন্ট থিটা। কি? কোটেনজেন্ট। এই কোটেনজেন্টকে শর্ট ফর্মে কি বলা হয়? কোটেনজেন্টকে শর্ট ফর্মে বলা হয় আমার কট অফ অ্যাঙ্গেল থিটা। এই প্রত্যেকটা জিনিস একটু মনোযোগ সহকারে আমরা দেখার ট্রাই করছি, ঠিক আছে? তাহলে আমি আবারও রিভিউ করি প্রত্যেকটা জিনিস, জিনিসগুলো কি? আমরা থিটা কোণের সাপেক্ষে কয়টা ত্রিকোণমিতিক অনুপাত পাচ্ছি? 6টা ত্রিকোণমিতিক অনুপাত পাচ্ছি। হ্যাঁ, আমি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলকে ধরে আমি সাইডগুলো তো দেখলাম, এই সাইডগুলোকে প্রত্যেকটা দিয়ে ভাগ করতে করতে আমরা 6টা ত্রিকোণমিতিক অনুপাত পাচ্ছি। 6টা ত্রিকোণমিতিক অনুপাত। এখন এই 6টা ত্রিকোণমিতিক অনুপাতের তারা নাম দিয়েছিলেন, যে নামগুলো প্রথম যারা শুনবে তাদের মনে একটু বিক্ষিটে মনে হবে, কিন্তু আস্তে আস্তে এগুলো নিয়ে পড়াশোনা করতে করতে অনেকটা ইজি হয়ে যাবে। তাহলে আমি আবারও রিভিউ করছি। প্রথম আমরা লম্বকে অতিভুজ দিয়ে ভাগ করলাম, অর্থাৎ পারপেন্ডিকুলারকে আমরা হাইপোটেনাস দিয়ে ভাগ করলাম। আমি কি পেলাম? সাইন থিটা, অর্থাৎ সাইন অফ অ্যাঙ্গেল থিটা। তাহলে আমি এখান থেকে একটা আইডেন্টি বলতে পারি যে সাইন থিটা ইকুয়ালস টু লম্ব বাই অতিভুজ বা পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস। ঠিক আছে? সেমভাবে আমরা যখন ভূমিকে অতিভুজ দিয়ে ভাগ করলাম বা বেসকে হাইপোটেনাস দিয়ে ভাগ করলাম, তখন আমরা কি পেলাম? কস থিটা পেলাম, অর্থাৎ কস অফ অ্যাঙ্গেল থিটা, যেটার অরিজিনাল নাম কি? কোসাইন অফ অ্যাঙ্গেল থিটা। ঠিক আছে? যেটাকে শর্ট ফর্মে আমরা কস অফ অ্যাঙ্গেল থিটা বলে পরিচিতি দিই।
সেমভাবে আমরা যখন লম্বকে ভূমি দিয়ে ভাগ করছি অর্থাৎ পারপেন্ডিকুলারকে বেস দিয়ে ভাগ করছি, তখন তার নামটা হচ্ছে কি ট্যানজেন্ট অফ অ্যাঙ্গেল থিটা, যেটাকে শর্ট ফর্মে বলা হয় ট্যান অফ অ্যাঙ্গেল থিটা, অর্থাৎ ট্যান থিটা ইকুয়ালস টু পারপেন্ডিকুলার বাই বেস। ঠিক আছে, সেমভাবে এই তিনটা যদি আমরা কেউ জানি তাহলে বাকি তিনটা প্রথম তিনটার কি রেসিপ্রোকাল। তাহলে প্রথম যেটা শিখেছিলাম লম্ব বাই অতিভুজ, সেটাকে যদি আমি একটু উল্টিয়ে দিই তাহলে কি হবে অতিভুজ বাই লম্ব, অর্থাৎ হাইপোটেনাস বাই পারপেন্ডিকুলার, যেটার নাম হচ্ছে কি কোসেকেন্ড থিটা অর্থাৎ কোসেকেন্ড অফ অ্যাঙ্গেল থিটা। ঠিক আছে, তো কোসেকেন্ড অফ অ্যাঙ্গেল থিটা। সেমভাবে আমরা ভূমি বাই অতিভুজকে যখন উল্টিয়ে দিচ্ছি বা অন্যান্য করছি তখন একটা নাম হচ্ছে, সেটার নাম হচ্ছে কি সেকেন্ড থিটা অর্থাৎ সেক অফ অ্যাঙ্গেল থিটা, অর্থাৎ সেক থিটা ইকুয়ালস টু হাইপোটেনাস বাই বেস অর্থাৎ অতিভুজ বাই ভূমি। সেমভাবে আমরা লম্ব বাই ভূমি অর্থাৎ ট্যানজেন্টকে যখন আমি উল্টিয়ে দিই, ট্যান থিটাকে উল্টিয়ে দিই, তখন কি হচ্ছে ভূমি বাই লম্ব অর্থাৎ বেস বাই পারপেন্ডিকুলার, যেটার নাম হচ্ছে কি কোট্যানজেন্ট থিটা বা কট থিটা, অর্থাৎ কট থিটা ইকুয়ালস টু বেস বাই পারপেন্ডিকুলার। তাহলে আমরা থিটা কোণের সাপেক্ষে 6টা ত্রিকোণমিতিক অনুপাত সম্বন্ধে একটু জানকারি হলো। এখন এই অনুপাতগুলো থেকে রেশিও কিভাবে ফাইন্ড করতে হয় সেটা এখানে বোঝার ট্রাই করব, দেখতে থাকো। সবাই একটু ফোকাস করো। এখানে একটা ট্রায়াঙ্গেল অর্থাৎ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলকে আমি ড্র করলাম। যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলকে নিয়ে এতক্ষণ আমি কথা বললাম, যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের এই পাশটা কত, এই পাশটা 90 ডিগ্রি, আর প্রত্যেকটা সাইডকে নিয়ে আমি তখন মানে কি করলাম আলোচনা করলাম। প্রত্যেকটা সাইডকে যেমন এর সামনের বাহুটাকে বললাম লম্ব, যার সাথে কোণ করলো সেটাকে বললাম ভূমি, এবং যার সাথে সে বড় বাহুটাকে বললাম হাইপোটেনাস। এখন তোমাদের কাছে এরকম ধরনের কোয়েশ্চেন থাকবে, তোমাকে বেস দিয়ে দেবে, লম্ব দিয়ে দেবে, অতিভুজকে বার করতে হবে। বেস দিয়ে দেবে, পারপেন্ডিকুলারকে দিয়ে দেবে, বাবা পি দিয়ে দেবে, তোমাকে বার করতে হবে হাইপোটেনাস। তাহলে এরকম কোনো অঙ্ক সলভ করার জন্য এই সূত্রের সাপেক্ষে পাইথাগোরাস থিওরাম নামে একটা সূত্র ছিল, যে সূত্রের মধ্যে বলা হয়েছিল কীরকম কথা কইছিল। পাইথাগোরাস থিওরাম বলছিল যে অতিভুজ অর্থাৎ হাইপোটেনাসের স্কোয়ারটা নাকি ভূমি অর্থাৎ পুরোটা ভূমি বা বেস কইতে পারি আমি এটারে, বেস স্কোয়ার প্লাস লম্ব অর্থাৎ পি পারপেন্ডিকুলার স্কোয়ার। ঠিক আছে, তাহলে অতিভুজের স্কোয়ার ইকুয়ালস টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। এটা ছিল কি, এটা ছিল হলো আমাদের পাইথাগোরাস থিওরাম সেই কথাই বলছিল, যে পাইথাগোরাস লয়ে বলছিল যে অতিভুজের স্কোয়ার ইকুয়ালস টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, তো এখানে আমি যদি এইচ ফাইন্ড করতে বলে, আমি যদি এই সূত্রটার সাপেক্ষে আমি এইচ ফাইন্ড করি তাহলে কিরকম, দেখো কিরকম সিচুয়েশন হচ্ছে। আমরা যখন এইচ ফাইন্ড করব তখন কিরকম ব্যাপারটা হবে, এইচকে তারা ফাইন্ড করতে বলছে। তাহলে এইচ আমরা জানি কি, আমরা জানি এইচ এর স্কোয়ার ইকুয়ালস টু ভূমি অর্থাৎ বেসের স্কোয়ার প্লাস কি পি এর স্কোয়ার, অ্যাকর্ডিং টু পাইথাগোরাস ল। পুরোটা লিখলাম না, অ্যাকর্ডিং টু পাইথাগোরাস ল, এটা ছিল আমাদের সূত্রটা। তো আমাকে এখানে কি বলছে, হাইপোটেনাসের মানটা বের করতে বলছে। হাইপোটেনাস বলতে এইচ এর স্কোয়ার, বেস কত, এখানে বেস বলতে 5 আর গোটাটার উপরে স্কোয়ার, পারপেন্ডিকুলার বলতে কত, এখানে 3, তো 3 গোটাটার উপরে স্কোয়ার। তাহলে এইচ এর স্কোয়ার ইকুয়ালস টু 5 এর স্কোয়ার কত, 5 ইন্টু 5 কত হচ্ছে, 5 5 25, আর 3 এর স্কোয়ার কত, 3 বলতে 3 ইন্টু 3, 3 এর স্কোয়ার 9, তাহলে 25 প্লাস 9, আর 25 আর 9 কে যোগ করলে 9 5 14 4 হাত আছে 2 একে 3 34। তাহলে আমি এইচ এর স্কোয়ারটা পাচ্ছি কত, এইচ এর স্কোয়ারটা পাচ্ছি 34। এখানে স্কোয়ারটা উঠলে আমি কত পাই, স্কোয়ারটা যখন উঠে যায় তখন এখান থেকে এইচ ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট ওভার 34 পাওয়া যায়, এইচ ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট ওভার 34। তো এখানে স্কোয়ারটা যখনই উঠবে তখন কিন্তু প্লাস মাইনাস হয়ে যাবে, মানে আমি এখানে দুইটা মান পাবো, একটা পাবো প্লাস 34, একটা পাবো মাইনাস 34, একটা পাবো প্লাস 34 আর একটা পাবো মাইনাস 34।
কিন্তু এখানে আমি মাইনাসটাকে নেব না, কারণ কি বাহু কখনোই মাইনাস হতে পারে না। তাহলে এখানে আনসারটা কত হবে? এটার আনসারটা হবে √34, অর্থাৎ প্লাসের 34 আর কি। প্লাসটা লিখলেও পারো, না লিখলেও সমস্যা নেই। তাহলে √+34। তো এরকম কিছু তোমাকে অঙ্ক দেবে যার যার রেশিও, অর্থাৎ যার এরকম পাইথাগোরাস থিওরেমের মাধ্যমে তুমি কি করতে পারো, তোমার হাইপোটেনাস বার করতে পারো। তো তোমাকে অনেক সময় হাইপোটেনাস বার করতে দেবে, কিংবা অনেক সময় তোমাকে কি দেবে, অনেক সময় তোমাকে হাইপোটেনাস বার করতে দেবে, অনেক সময় তোমাকে হাইপোটেনাস বার করতে দেবে, কিংবা বেস বার করতে দেবে, কিংবা লম্ব অর্থাৎ পারপেন্ডিকুলার বার করতে দেবে। তো তুমি যদি এই পাইথাগোরাস লটা একটু জানা থাকে, তাহলে তোমরা খুব সহজেই এটার সলিউশন করতে পারবে। তাহলে আমি আরেকটা অঙ্ক দিচ্ছি, একটু পাশে থাকো, আমরা দেখতে পাচ্ছি যে কীরকমভাবে তোমরা অঙ্কগুলো করতে পারছো। এখানে আমি আরেকটা অঙ্ক দিলাম, যে অঙ্কটাতে বলছে যে একটা সমকোণী ত্রিভুজ এবং সমকোণী ত্রিভুজের প্রত্যেকটা বাহু এখানে দেওয়া নেই, সমকোণী ত্রিভুজের লম্ব দেওয়া আছে, অর্থাৎ পি এর মানটা 3 বলে দিয়েছে, এবং অতিভুজটা বলছে কত, অতিভুজটা বলছে 5, h=5 বলতে হাইপোটেনাস কত বলছে 5, আমাকে বার করতে বলছে বি অর্থাৎ বেস। তাহলে আমরা কিভাবে বার করব? আমরা ঠিক কোন সূত্রটা ইউজ করব? আমরা এখানে পাইথাগোরাস ল ইউজ করব। তাহলে অ্যাকর্ডিং টু পাইথাগোরাস ল, পাইথাগোরাস সূত্রের সাহায্যে বলছে যে অ্যাকর্ডিং টু পাইথাগোরাস থিওরেমে বলছে যে অতিভুজের স্কয়ারটা নাকি ভূমি স্কয়ার আর লম্ব স্কয়ারের সাথে ইকুয়াল, অর্থাৎ h এর স্কয়ার কি বলছে, h এর স্কয়ার ইকুয়ালস টু p এর স্কয়ার প্লাস বেস এর স্কয়ার। কিন্তু এখানে আমাকে কি বলছে, এখানে আমাকে h এর স্কয়ারটা কিন্তু এখানে দেওয়া আছে, h এর স্কয়ারটা এখানে কত, h এর স্কয়ার বলতে এখানে বলছে 5 এর স্কয়ার, ঠিক আছে, আর p এর স্কয়ারটা কত এখানে 3, p এর মান বলতে 3 বলছে, p এর মানটা এখানে 3, তাহলে p বলতে এখানে 3 এর হোল স্কয়ার। কিন্তু বেসের মানটা আমি এখানে জানি না, বেসের মানটা আমি x ধরে নিলাম। এখানে লিখতে হবে যে ধরি বেস b ইকুয়ালস টু x, বা লেট b ইকুয়ালস টু x, এভাবে ধরলাম, x স্কয়ার ধরে নিলাম, ঠিক আছে। 5 এর স্কয়ার কত একটু আগে জানলাম, 5 এর স্কয়ার 25, 3 এর স্কয়ার কত, 3 এর স্কয়ার একটু আগে ধরলাম 9, প্লাস x স্কয়ার তো x স্কয়ার, ঠিক আছে, x স্কয়ার তো x স্কয়ার। এখন আমরা কি করব, এখন দেখো আমরা এখানে যে x এর মান ফাইন্ড করতে হবে, তো x এর মান যেহেতু ফাইন্ড করতে হবে, আমি এখানে অর লিখছি, x এর মান এখানে ফাইন্ড করতে হবে, আমি একটু ঘুরিয়ে লিখছি ইকুয়েশনটাকে, অর্থাৎ বোঝার জন্য, x স্কয়ার প্লাস 9 ইকুয়ালস টু কত 25, তো আমি এখান থেকে x বার করব, তাহলে x স্কয়ার ইকুয়ালস টু কত 25 মাইনাস 9, প্লাস 9টা কিভাবে মাইনাস 9 হলো, এটার জন্য একটা ভিডিও আসবে শর্টে, তোমরা বুঝতে পারবে যে প্লাস 9 কিভাবে মাইনাস 9-এ চেঞ্জ হলো, ঠিক আছে, কিভাবে এই ঘটনাটা হচ্ছে, ঠিক আছে, আমি শর্ট ভিডিওতে ছাড়বো। তাহলে x স্কয়ার ইকুয়ালস টু 25 মাইনাস 9 হচ্ছে, অর্থাৎ এখান থেকে যদি x এর মানটা তৈরি করি, x স্কয়ার ইকুয়ালস টু 25 মাইনাস 9 কত, 25 এর থেকে এখানে 9 বাদ দাও, 13 14 15, 15 থেকে যখন আমি 9 বাদছি, 1 2 3 4 5 6, 6 হাতে আছে 1, 2 এর থেকে গেলে 1, তাহলে এখানে x এর মান পাচ্ছি কত 60, তাহলে আমি এখান থেকে x এর মান কত পাবো, x এর মান পাবো প্লাস মাইনাস 4, কারণ 16 বলতে কি বোঝানো হচ্ছে, 16 বলতে বোঝানো হচ্ছে রুট আন্ডার অফ 16, একটু ভালো করে বোঝার চেষ্টা করো, 16 বলতে এখানে মানে x স্কয়ার ইকুয়ালস টু 16, এটার মানে হচ্ছে x ইকুয়ালস টু রুট আন্ডার অফ 16, আর রুট আন্ডার অফ 16 মানে হচ্ছে 4 ইন্টু 4, অর্থাৎ 4 ইন্টু 4, আর 4 ইন্টু 4 থেকে একটা 4 আসে, তো আমি এখান থেকে একটা 4 লিখলাম, প্লাস মাইনাস দিলাম। আর এখানে প্লাস মাইনাসের মধ্যে কোনটা হবে তোমরা নিশ্চয়ই জানতে পারছো, এখানে প্লাস মাইনাসের মধ্যে আমি কিন্তু প্লাসেরটা নেব, কারণ এখানে বাহু বলছে, সাইড বলছে, আর সাইড কখনোই কি হয় না, সাইড কখনোই নেগেটিভ হয় না, তো সাইডকে আমরা সবসময় পজিটিভ ধরবো। তো বি এর মান এখানে পাচ্ছি কত 4। এইভাবেই এখানে সাইডগুলো নির্ণয় করতে হয় পাইথাগোরাস থিওরেমের সাহায্যে। তো আজকের ভিডিও আমরা বেসিক কনসেপ্টটা শিখলাম যে ট্রাইগোনমেট্রিক রেশিওগুলোকে কিভাবে ফাইন্ড করতে হয়, কিভাবে এই জিনিসগুলোকে আমরা জানি সেটার বিষয়ে একটু নজর দিলাম। নেক্সট ভিডিওতে ট্রাইগোনমেট্রিক রেশিওর যে ডিগ্রিগুলো আছে, যেমন sin 30, sin 90, sin 45, sin 60, এরকম যে ডিগ্রিগুলো আছে, ওই ডিগ্রিগুলো শিখবো। একদম তোমাকে বলতে পারি যে তোমরা কনসেপ্ট ওয়াইজ প্রত্যেকটা ভিডিও যদি দেখো, তাহলে তোমাদের কাছে ট্রাইগোনমেট্রি আর কঠিন লাগবে না, ঠিক আছে। তাহলে আজকে তোমরা কীরকম বুঝতে পারলে সেটা নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানাবে, এবং তোমাদের ফিডব্যাকই আমার ভিডিও করার একমাত্র কারণ।
ঠিক আছে? তো তোমরা ভালোভাবে রেসপন্স করবে যে কীভাবে ঘটনাগুলো হচ্ছে, কি বুঝতে পারছো কি না নাকি, এসব বিষয়ে তোমরা নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানাবে। যেটা বুঝতে পারছো না সেটা নিশ্চয়ই কমেন্ট সেকশনে বলবে, ভুল হলে ভুলটাকে আমাকে ধরিয়ে দেবে, ঠিক আছে? তবে আমি এখানে আজকের ভিডিওতে শুধুমাত্র কি করলাম যে ট্রাইগোনোমেট্রিক রেশিওর বেসিক কনসেপ্টটা নিয়ে আলোচনা করলাম, আর এরকম পাইথাগোরাস থিওরেমটা একটু ইউজ করলাম যে এরকম থাকলে কিভাবে আমরা সাইডগুলোকে নির্ণয় করতে পারি, ঠিক আছে? তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা ভিডিও ট্রাইগোনোমেট্রিক পার্ট 2-তে, এবং ওইখানে আমরা খুব ভালোভাবে অঙ্কগুলোকে শেখার ট্রাই করব। এবং সেকেন্ড ভিডিওতে আজকে যা পড়িয়েছি তার উপর একটু মানে রিকেপ চলবে, রিকেপ করিয়ে দেবো। রিকেপ করানোর পর আমরা কিছু ম্যাথ করব, ম্যাথ করে আমরা ডিগ্রিগুলোর দিকে এগিয়ে যাব, ঠিক আছে? তো আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। ধন্যবাদ তোমাদের। কেমন লেগেছে ভিডিওটা সত্যিই কমেন্ট সেকশনে জানাবে, ঠিক আছে? তো আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ।